জাতিসংঘ বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন দেখতে চায়। এর অর্থ রাজনৈতিক দলের অন্তর্ভুক্তি নয়, সব জনগণের অন্তর্ভুক্তি। সংস্কার আগে না নির্বাচন আগে, সেটি সরকার এবং জনগণের বিষয়। জাতিসংঘ সরকারের নেওয়া সংস্কার উদ্যোগকে সমর্থন করে, তবে কোন কোন ক্ষেত্রে সংস্কার হবে সেটি সরকারের নিজস্ব সিদ্ধান্ত। এমন মন্তব্য করেছেন জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস। বর্তমান রাজনীতিতেও সংস্কার এবং নির্বাচন প্রসঙ্গে আমরা দেখছি আবর্তিত হচ্ছে রাজনৈতিক অঙ্গন। এই বাস্তবতায় ঐক্য এবং সংস্কার কতদূর, এসবই আজকের আলোচনায় আনতে চাই। দর্শক, আমি ফারনাজ জুই, সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিক। নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল অ্যান্ড স্কোয়ার বার। আজকের আলোচনায় এগিয়ে নিতে স্টুডিওতে আছেন দুজন সম্মানিত অতিথি। চলুন একে একে পরিচিত হই। আছেন মাহমুদা হাবিবা, সদস্য বিএনপি মিডিয়া সেল। সেই সঙ্গে আরো আছেন এম এ আজিজ, সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট। দুজনকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায়। জনাব এম এ আজিজ, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করি। যেমনটি জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস জানালেন যে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের অর্থ হচ্ছে রাজনৈতিক দলের অন্তর্ভুক্তি নয়, সব জনগণের অন্তর্ভুক্তি। সেরকম একটি নির্বাচন আমরা প্রত্যাশা করতে পারি কিনা? ধন্যবাদ আপনাকে। জনগণ নির্বাচন হলে এরা আগে বলতো সব দলের অন্তর্ভুক্তি মিন করত। এবারে কিন্তু একটু সরে আসছে, জানে যে একটি রাজনৈতিক দল পালিয়ে গেছে, সেই দল তো নির্বাচনে থাকবে না, তাদের কার্যক্রমও নিষিদ্ধ করা হয়েছে। সেই জন্য এই কথা হয়তো বলেছে যে জনগণ তো থাকবে, ভোট হলে জনগণ। ওনারা বলা উচিত ছিল ভোটটা আগে দাও। ভোটটা তো হচ্ছে না, ভোটটা তো সহজে হচ্ছে না। সেটি সরকার এবং জনগণ সিদ্ধান্ত নেবে এমনটি জানিয়েছেন তিনি। জনগণ সিদ্ধান্ত নেয় না, এখন জনগণ, এটা হলো জনগণ, ওই সংবিধানে লেখা আছে মালিক জনগণ না, রাজনৈতিক দলগুলি তারা প্রতিনিধিত্ব করে, তাদের সাথে আলোচনা করছে। কিন্তু ওই মাহমুদুর রহমান মান্না, কালকেও একটা টেলিভিশনে ছিলাম, সেখানে তিনি বলল যে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কথা বলেন, কথা শোনেন, কিন্তু উত্তর দেন না, প্রশ্ন করলে উত্তর দেন না। হ্যাঁ, অর্থাৎ সমস্যাটা ওনার ওখানে। আপনার কারণটা হচ্ছে, আপনি দেখেন তিনি কিন্তু বড় দল বিএনপি, তার সম্পর্কে যে মন্তব্যটা করেছে তাতে তিনি আপোস করতে চান না। একটি দল ডিসেম্বরে নির্বাচন চায়, অন্য দল চায় না। আপনি বলেন, একমাত্র এনসিপি ছাড়া সবাই নির্বাচন আগে চেয়েছে, এমনকি জামাতও বলেছে রোজার আগে, পরে বলছে ডিসেম্বরে নির্বাচন চায়। রাজনৈতিক দলগুলোর এই প্রতিক্রিয়ার পরে সরকারের আসলে ডিসেম্বর থেকে সরে আসার কোনো কারণ আছে কি? এটার কারণেই তো ডিসেম্বরে সরে আসার কারণ ডিসেম্বর মানে এখনো তো 7-8 মাস, 3 মাসে নির্বাচন হয়েছে না আগে কেয়ারটেকার সরকারের সময়। ওনারা ইচ্ছে করলে এখন তো ধরেন, ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছিল, ইউটিউবে সার্চ দিলে পাবেন, যে সব দল ঐক্যমত্য যে সংস্কারে হয়, যতটুকুতে হয় ততটুকু নিয়ে নির্বাচনে যাব, না হলেও নির্বাচনে যাব, ওয়েবসাইটে দিয়ে দেব, কে কোনটা হাঁ করছে না করছে জনগণ দেখবে। তো এখন তো সংস্কার প্রস্তাব, এই সংস্কার প্রস্তাব ছাত্ররা যে আন্দোলন শুরু করেছিল কোটার থেকে শুরু করে শেষে 9 দফা এবং শেষে ফেসিবাদ বিলোপ, কোথাও কি এই কোটার সংস্কার ছিল? এটা তো বিএনপি সেই 16 সালে বেগম খালেদা জিয়া, তারপরে আবার ফের তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সময় আবার সব দল মিলে 31 দফা করছে, এটা জমা দিছে। তো যদি আন্তরিক হতো দ্রুত সমস্যার সমাধান করবে, জামাতও জমা দিয়েছে, সব পার্টি ছোট বড় সবারই মনোভাব জমা, সেখান থেকে আলোচনাটা শুরু করতো, তা করে নেই। এরপরে ওটাকে কম্পাইল করে কুইজ কোশ্চেন দিছে, কুইজ কোশ্চেনের পরে ফার্স্ট দফা, দ্বিতীয় দফা, তৃতীয় দফা, এইভাবে লিঙ্গার করবে। এখন আপনি দেখেন যে বৃহৎ দল বিএনপি, নির্বাচন এখনো হলে বিএনপি সরকার গঠন করবে, অথচ এই সরকার সম্পর্কে মন্তব্য করেছে, নাম বলে নাই, বলছে একটি দল পরাজিত দলের সাথে পরামর্শ করে এবং পার্শ্ববর্তী দেশের ষড়যন্ত্রে যদি সরকার চালানো অসম্ভব করে তোলে, তাহলে নতুন করে সিদ্ধান্ত নিতে হবে। এটার অর্থটা কি? তার সাথে আপোষ কি করে হবে? তা আমার তো মনে হয় যে রাজনৈতিক দলরা কেন যায়, যে লোক কথা বলে না, এবারেও দ্বিতীয় পর্বে তিনি বসছিলেন, তিনি বক্তৃতা দিয়েছেন, বক্তৃতা দেওয়ার পরে মাহমুদুর রহমান মান্না হচ্ছে তার প্রিয় ছাত্র, তিনি নিজেও প্রশ্ন করলে মিটিমিটি হাসে, নাকি কথা বলে না, উত্তর দেয় না। তো উত্তর দেয় না, যে সরকার অ্যাকাউন্টেবল না, যে সরকার রাজনৈতিক দলকে ইগনোর করে, যাদের প্রশ্নের উত্তর দিতেই চায় না, তার সাথে যায় কেন? উত্তর
সংস্কার যা চাইছে দিয়ে দিছে। এখন তারা সিদ্ধান্ত নিক। না দেখলে আপনার রাজনৈতিক দলের একমাত্র পথ হচ্ছে, যদি কেউ কোনো সরকার বা কেউ যদি রাজনৈতিক দলে বাধা হয়, আন্দোলন করবে। কিন্তু সেখানে সমস্যা একটাই, আমার অনুমান এটা, যে রাজনৈতিক দলগুলো ফাটাবাসের চিপায় পড়ছে। কারণ এই সবগুলো দল যদি আজান দেয়, এ কিন্তু একদিনে ভেঙে যাবে। ভেঙে গেলে রাজনৈতিক শূন্যতা হবে, তখন রাজনীতিদের আপনার বিরাজনীতিকরণ হয়ে যেতে পারে। কিন্তু জনাব এম এ আজিজ, আমরা কিন্তু কান পাতে এমন একটা গুঞ্জনও শুনতে পাচ্ছি যে দেশের যখন ভবিষ্যৎ নির্বাচন এবং রাষ্ট্র সংস্কার নিয়ে নানা জটিলতা রয়েছে, নানা অনিশ্চয়তা রয়েছে, এরই মধ্যে আবার জাতীয় সরকার গঠনের এক ধরনের গুঞ্জনও কিন্তু রাজনৈতিক অঙ্গনে আসছে। সেটা গুঞ্জন ছিল, এখন আবার স্থিমিত হয়ে গেছে। এইভাবে যদি ডক্টর মোহাম্মদ ইউনূস যদি টানাপোড়েন করে, সমাধান না করে, এখন দ্বিতীয় পর্যায়ে আসছে, অল্প কয়েকটা জায়গায় ঠেকে আছে। উনি যে পরবর্তী নির্বাচিত সরকার যারা আসবে, তারা সংস্কার করবে। সংস্কার তো চলমান। 54 বছরে আমার যে মনোজগতের পরিবর্তন হয়ে গেছে, হ্যাঁ, এটার কিভাবে সংস্কার করবে? আপনি ওনারা সংস্কার করলে আমার মানসিকতা সংস্কার হবে? এই দেশের সবগুলো লোক কিন্তু মানসিকভাবে, কিন্তু আমি বলবো অধিকাংশ মানুষ করাপ্ট হয়ে গেছে। আমি সুযোগ পাই না বলে সৎ আছি, ব্যাপারটা এরকম হয়ে গেছে। আপনি চেঞ্জ করবেন কিভাবে? এখন ডক্টর মোহাম্মদ ইউনূস এর সম্পর্কে আমি সমালোচনা বহুত করছি, আর করতে চাই না। উনি আসলে ক্ষমতা ছাড়তে চান না, উনি ক্ষমতা ছাড়তে চাচ্ছেন না। উনি বলেন সরকারে বসছেন, উনি কেন কথা বলবেন না রাজনৈতিক দলের সাথে? উনি ডাকবেন 30টা দল, উনি বলছে এক দল ডিসেম্বরে নির্বাচন, 30টা দলের 29টা দলই বলছে নির্বাচন চাই। বলেন, তা ওনার তো অপমানবোধ আছে, দুঃখ প্রকাশ করছে। উনি তো এটা বলে দিছে, জাপানে বলে দিছে না এই কথা। তো উনি কি আবার বলছে যে না আমি সরি, আমি বলিনি, এ কথা ঠিক বলিনি, এখন তো সব দল নির্বাচন চায়। তো এখন রোডম্যাপ দেখ না। জামাত ইসলাম বলছে, দেখেন তারা বলছে রোজার আগে, হ্যাঁ, এবং ডিসেম্বর হলেও তাদের আপত্তি নেই। তো কার আপত্তি আছে? খালি এনসিপি। এটা হলো আপনার প্রধান উপদেষ্টার একটা বাহিনী, এটা দিয়ে দেবে। এনসিপি যেমনটি বলছে যে আগে জুলাই চার্টার ঘোষণা করতে হবে, তারপর আসলে নির্বাচনে। জুলাই চার্টার কেন? 71 চার্টার হয়ে যাবে। খালি জুলাই চার্টার মানে কি উনি বুঝাইলো? দেশ স্বাধীন হয়েছে 71 সালে। 71 সাল থেকে সবটা বলতে হবে দেশের স্বাধীনতার থেকে শুরু করে 24 পর্যন্ত। 71 সাল তার বাপেও দেখে নাই, সে 71 সাল বুঝবে না। জুলাই চার্টারের সাথে নির্বাচনের কোনো সম্পর্ক কি আছে? তারা তো সম্পর্ক করছে। চার্টারের সম্পর্ক হবে কেন? ছাত্র জনতা জীবন দিছে, 1400 জীবন দিছে বলা হচ্ছে, জাতিসংঘ বলছে। কিন্তু জাতিসংঘের রিপোর্টটা ছিল 15 তারিখ পর্যন্ত। দেশ পতিত সরকার পালাইছে হলো 5 তারিখে। তাহলে আর কয়দিন থাকলে? 11 দিন ছিল না? 11 দিনে মানুষ মারা গেছে না? আপনার সবগুলো প্রায় 60% আপনার পুলিশ স্টেশনে আক্রমণ হয়েছে না, জ্বালায় দিয়েছে না, পুলিশ মারা গেছে না, অস্ত্র লুট হয়েছে না? এগুলো তো আছে, তো এগুলো হিসাবে ধরেন। তো আমার বক্তব্য হচ্ছে 52 সাল থেকে 2024 সাল পর্যন্ত প্রত্যেকটা আন্দোলনে ছাত্ররা অগ্রভাগে ছিল, কিন্তু এই কোনো ছাত্র সরকারের অংশ নেয় নাই। দ্বিতীয় কোনো ছাত্ররা এত নেতৃত্ব এত বিতর্কিত হয় নাই। এরা বিতর্কিত, এবং ডক্টর মোহাম্মদ ইউনূস এদেরকে বিতর্কিত করে এই জেনারেশন শেষ করে দিল। আপনার প্রত্যেকটা ছাত্রকে প্রত্যেকটা মিনিস্ট্রিতে বসায় দিছে, প্রত্যেকটা কমিশনের মেম্বার করছে। এখন তারা সব অনিয়মের ভিতরে জড়িত। আপনি দেখেন, আগে বলতাম দরবেশ, এখন ছাত্র দরবেশও পাওয়া গেছে। আবার উপদেষ্টাদের এপিএস টাকা ধরা পড়ছে না? এগুলোতে এখন দুদুকে দেখবেন যে তদন্ত করতেছে, এগুলো ক্লিন সার্টিফিকেট দিয়ে দিবে। তো সুতরাং আমার বক্তব্য হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি একটা সম্মানের লোক, আন্তর্জাতিক সম্মানের লোক। এখন নির্বাচন সবাই চাচ্ছে, উনি নির্বাচন দিয়ে ওনার কাজ, উনি সারা বিশ্বে ঘুরে বেড়াক, ওনার সম্মান। কিন্তু উনি যদি মনে করে যে ওনাকে ধাওয়া দিলে তারপরে উনি যাবে, ওনার ইজ্জত থাকবে? ধন্যবাদ জানাচ্ছি জনাব এম এ আজিজ। মাহমুদা হাবিবা,
সংস্কার নিয়ে বিএনপি বেশ কিছুদিন ধরে অভিযোগ করে আসছে। বিএনপি বলছে যে সংস্কার করে নির্বাচন বিলম্বের এক ধরনের ষড়যন্ত্র চলছে, সংস্কারের নামে মূলা ঝুলিয়ে রেখেছে সরকার, এমনটি আপনাদের নেতাকর্মীরা বলে এসেছে। কিন্তু আমার যেই জায়গায় প্রশ্ন সেটি হচ্ছে, সাম্প্রতিক সময়ে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে দ্বিতীয় দফা বৈঠকে যেমনটি বলা হলো বিএনপির তরফ থেকে যে 1 মাসের মধ্যে সংস্কার শেষে এবছরের ডিসেম্বরের মধ্যেই নির্বাচন আয়োজন করতে হবে। 1 মাসের মধ্যে সংস্কার সম্ভব কিনা, এই যে আলোচনা হলো, কতটা ফলপ্রসূ হলো? ধন্যবাদ আপনাকে জুই। আমি একটু আগে থেকে বলি, যেটা আপনি বললেন যে সংস্কার এবং নির্বাচন কিংবা সংস্কার এবং বিচার কিংবা সংস্কার এবং আপনার কি বলে রাষ্ট্রের যে সংস্কার, হ্যাঁ সংস্কার এবং নির্বাচন যেভাবে বাইনারি অপোজিশন যেটা মানে খুব পরিকল্পিতভাবে করা হচ্ছে, এটার তো কোনো প্রয়োজনই নাই। প্রথমত যে সংস্কার বলুন, যেটা এম এ আজিজ ভাই বললেন, শ্রদ্ধেয় আজিজ ভাই, যে সংস্কার বলুন, বিচারিক কার্যক্রম বলুন, আপনার তাদের যে লুণ্ঠিত সম্পদ ফেরত আনা বলুন, দেশ চালানো বলুন, এগুলা কিন্তু প্রতিটাই পাশাপাশি চলমান একটা বিষয়। এটা একটা দেশ নিয়ে কথা বলছি আমরা, এটা একটা ডিপার্টমেন্ট না যে একটা ডিপার্টমেন্টের আন্ডারে আপনার সংস্কার, তার ঘাড়েই নির্বাচন, তার ঘাড়েই বিচার, তা তো নয়। প্রতিটা ক্ষেত্র সেগ্রিগেটেড, প্রতিটা ডিফারেন্ট ইউনিট আছে বা প্রতিটা মন্ত্রণালয় আছে, অসংখ্য কমিশন আছে, আমাদের অসংখ্য স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান আছে। কাজেই যারা সংস্কার করবেন তারা তো নির্বাচনের আয়োজন করবেন না। নির্বাচন করার জন্য প্রথমত 4টা জিনিস আমরা সবসময় বলে এসেছি: জনপ্রশাসন, পুলিশ প্রশাসন, বিচারিক ব্যবস্থা এবং নির্বাচন কমিশনের মোটামুটি এক ধরনের আবারও বলি মোটামুটি সংস্কার। যতটুকু সংস্কার করলে একটা ফেয়ার মানে ইলেকশন কন্ডাক্ট করা যাবে সারা দেশব্যাপী, সেই রকম একটা সংস্কার বলতে মোটামুটি সংস্কার বলতে আমি একটা জিনিস আপনাকে বলছি যে বাংলাদেশের রাষ্ট্র কাঠামো গত 17-18 বছরে প্রতিটা প্রতিষ্ঠানের যে ভঙ্গুর দশা হয়ে পড়েছে, তাতে আপনি যদি ঢেলে সাজানোর ওই যে প্ল্যানিং এ থাকেন যে সবই আমি ঢেলে সাজাবো, বাংলাদেশের এই যে ভঙ্গুর অবস্থা, এই অবস্থাটা কিন্তু ভঙ্গুর বলুন, এই অবস্থাটা সুউচ্চ বলুন, এটা তো 52-53 বছরের একটা অবস্থান। আপনি তো চাইলেই এইটাকে যদি আমূল পরিবর্তন করতে হয়, এটা 2 মাস 4 মাস 6 মাসের বিষয় নয়। মোটামুটি সংস্কার বলতে আপনাকে যেটা বলছি, আচ্ছা অবশ্যই সে তারা দাবি জানাতে পারে, তাদের জন্য অনাস্থা থাকে তারা অবশ্যই জানাবে। এবং ইসি পুনর্গঠন কয়দিনের ব্যাপার? এক একটা মন্ত্রণালয় কিংবা একটা সংস্কার কমিশন কতক্ষণ সময় লেগেছে সরকারের করতে? কিংবা আপনি যে প্রতিরক্ষা উপদেষ্টাকে তারা দায়িত্ব দিলেন, আপনার আমাদের যে কয় মিনিট সময় লেগেছে, আমরা তো কেউ জানতেও পারিনি। এটা পরিবর্তন করে পুনর্গঠিত করলে করুক, এটা তো সমস্যা নাই। আপনার মূলত মাঠে কাদের লাগে নির্বাচনটা কন্ডাক্ট করতে? আপনার জনপ্রশাসন লাগবে, আপনার পুলিশ প্রশাসন লাগবে, এবং অবশ্যই এই জনপ্রশাসন, পুলিশ প্রশাসন এবং যে আপনার বিচারিক ব্যবস্থা এবং যে নির্বাচন কমিশন, তার একটা সমন্বয় লাগবে। 2-3টা বিষয় সংস্কার নিয়ে আমরা যেটা বলেছি, আপনি যেটা বললেন, যেটা দ্বিতীয় সংস্কার কমিশন আলোচনায় হয়েছে, মানে বিএনপি এবং অন্যান্য সমস্ত দল ঐকমত্য কমিশনে 100-র উপরে বিষয়, সম্ভবত 123টা বা 24টা বিষয় তারা একমত হয়েছেন। সেটা কিন্তু 3 মাস হয়ে গেছে, অলমোস্ট 3 মাস হয়ে গেছে। ওইগুলোতে কিন্তু এখনো হাত পড়েনি। আপনি ডিসপিউট যে জায়গাগুলো আছে ওটা রেখে দেন, বাকিগুলো কাজ চলতে থাকুক না, এটা তো চলমান প্রসেস। কাজে আপনি ওই 3 মাস ধরে যেগুলোতে ঐকমত্যে পৌঁছে গেছে, আপনি আমার সাথে 3টা বিষয় বিরোধিতা করছেন, সেখানে 2টোতে আপনার সাথে আমি ঐকমত্যে পৌঁছেছি, সেই 2টোর কাজ তো চলতে পারে। সরকার কেন বাস্তবায়ন করতে পারলো না, কি মনে হয়? সরকার বাস্তবায়ন করতে পারলো না, এই কথা তো অনেক উত্তর আছে। আমি একটা উত্তর দিতে 2টো উত্তর আমি যেটা পার্সোনালি মানে দল হিসেবে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল একেবারে আজিজ ভাই যেভাবে একেবারে সমস্ত তার সন্দেহ এবং ক্ষোভের তীর প্রধান উপদেষ্টার দিকে দিলেন, আমি অতটা আগ্রহী নই। আমি এখনো তাকে বেনিফিট অফ ডাউট দিতে চাই, কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস একা এসেছেন, একা এসে তার সুনির্দিষ্ট 3-4 জন উপদেষ্টা তার নিজের, বাকি উপদেষ্টাদেরকে খুব স্বল্প সময়ের মধ্যে এক জায়গায় করে ছাত্র উপদেষ্টাদের সহ তাকে একটা সরকার গঠন করতে হয়েছে। প্রথমত রাজনৈতিক সরকারের সাথে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানতম ব্যবধান হচ্ছে তারা শুধু টপ লেয়ারে বসে থাকে। যেই টুলগুলো দিয়ে তাদের কাজ করতে হবে, জনপ্রশাসন বলেন, পুলিশ প্রশাসন বলেন, সেনাবাহিনী বলেন, কোনোটার সাথেই প্রপার সংযোগ তাদের তৈরি হয় না। যেহেতু রাজনৈতিক সরকারের সাথে বা নির্বাচিত সরকারের সাথে তাদের ডিফারেন্সটা হচ্ছে, আপনাকে যে একটা সিদ্ধান্ত খালি নিলে হবে না, সেই সিদ্ধান্তটা বাস্তবায়ন করার সক্ষমতা থাকতে হবে। আমাদের যেটা মুশকিল হয়ে গেছে, আমাদের যে পালিয়ে যাওয়া স্বৈরশাসন বলুন, দানবীয় সরকার বলুন, তাদের যে টোটাল সেটআপ, যেই সেটআপটা তারা তৈরি করে গেছে অ্যাটলিস্ট 3-4 লেয়ার পর্যন্ত, সেই সেটআপটা টিকে আছে এবং বহাল তবিয়ত
অনিশ্চয়তা আছে। প্রথম দিকে মনে হচ্ছিল কয়েক মাস তারা কিছুটা ভীতির মধ্যে আছে, কিন্তু এখন তো যত নতুন নিয়োগ হচ্ছে, আপনি যেদিকেই তাকান না কেন উচ্চ পর্যায়ে প্রতিটা নিয়োগ প্রশ্নবিদ্ধ। প্রত্যেকটা জায়গাতে এমন সব মানুষকে আনা হচ্ছে যারা পলাতক সরকারের সরাসরি অংশীদার। এবং আপনি যাই বলুন না কেন, জুলাই হত্যাকাণ্ড কিংবা 36 আগস্ট পর্যন্ত যে হত্যাকাণ্ড, 36শে জুলাই পর্যন্ত যে হত্যাকাণ্ড হয়েছে, এটা কি কেবল শেখ হাসিনা একা দায়ী? কেবল আওয়ামী লীগ একা দায়ী? এখানে জনপ্রশাসন ছিল না? এটা পুলিশ প্রশাসন ছিল না? আপনি 5টা নাম বলতে পারেন জনপ্রশাসনের উচ্চ পর্যায়ের যে তাদেরকে এখান থেকে মানে অব্যাহতি দেওয়া হয়েছে? দেওয়ার তো সুযোগ ছিল। এই সুযোগগুলো সরকার হেলাই হারিয়েছে, নাকি এই সুযোগগুলো পরিকল্পিতভাবে মানে ব্যবহার করা হয়নি, সেটাও কিন্তু এখন খতিয়ে দেখার সময় চলে এসেছে। যেমনটি আসলে রাজনৈতিক মহলে অভিযোগ করা হচ্ছে যে প্রশাসনের নিচের থেকে উপর স্তর পর্যন্ত পুরোটি নিয়ন্ত্রণ বিএনপি করছে। কিভাবে বিএনপি কোথায় আছে? বিএনপি কোন জায়গায় নিয়ন্ত্রণ করছে? আপনি যদি প্রশাসনগুলো মন্ত্রণালয়গুলোতে যান, চেয়ার টেবিল নিয়ে বসে আছে সেখানে ছাত্ররা, চেয়ার টেবিল নিয়ে বসে আছে। 2-4টা মন্ত্রণালয়ের একেবারে সরাসরি আমি উইটনেস হিসেবে আপনাকে বলছি যে এটা বসে আছেন তারা। বহু সম্মানিত এপিএস পিএস প্রতিটা এটার মানে কি বলা যায়, এটাকে সুপারিশ দেওয়া হয়েছে কাদেরকে নেওয়া হবে। বিএনপি সর্ববৃহৎ রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ চলে যাওয়ায় যেটা হয়েছে, কৌশলগত কিছু সুবিধা বিএনপি পায়, সেটাও আমি আপনাকে এক্সপ্লেইন করছি। কৌশলগত সুবিধা কি? এই সরকার যদি নির্বাচন দিক বা না দিক, যখনই নির্বাচন হোক, বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবে বলে আশা করা যায়। এইটা কিন্তু মোটামুটি সাদা চোখে সবাই দেখছে। ফলে আপনি যখন লোয়ার এন্ডে চলে যাবেন, আগে যেটা হতো আমাদেরকে মানে একজন এসআই কিংবা একজন কনস্টেবল ধমকে দিত কিংবা একেবারে আঙুল নাড়িয়ে যে কথাগুলো বলতো, সেটা এখন আর হয় না। ওসিরা চেয়ার ছেড়ে দাঁড়ায়, সালাম দেয়। এর বাইরে আর কোনো ধরনের বিশেষ সুবিধা নেয়ার মতো পজিশনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কিন্তু নাই। আপনি কি দেখেছেন এবারে যে ঈদুল আজহাতে চিঠি ইস্যু করা হয়েছে বিভিন্ন জেলা এবং উপজেলা ভিত্তিক সমন্বয়কদের পক্ষ থেকে আর্থিক সহায়তা? আপনি এরকম একটা ডকুমেন্ট দেখাতে পারবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কোনো কর্মী কোনো নেতা করেছেন? হ্যাঁ, বহু অকারেন্স হয়েছে যেগুলো মানে রিপোর্টেড হয়েছে, এবং আমাদের ইনভেস্টিগেটিং টিম আছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল একমাত্র রাজনৈতিক দল যারা এই পর্যন্ত ব্যবস্থা নিয়েছে। আমরা অলমোস্ট 4300 বা তারও বেশি স্থায়ী বহিষ্কার আছে আমাদের অনেক, এবং আমরা মামলা করেছি নেতাকর্মীদের নামে একমাত্র দল হিসেবে। কারণ আওয়ামী লীগ চলে যাওয়ার সাথে সাথে যেটা ঘটেছে যে এই দুষ্কৃতিকারীরা কিংবা যারা এতদিন ধরে অবৈধ সুবিধা ভোগ করেছে, তারা খুব চেষ্টা করেছে বা চেষ্টা এখনো চলমান আছে। কিন্তু কোন জায়গাটায় মানে যেইভাবে সরকারের বিভিন্ন অংশে মানে একেবারে প্রকাশ্যে এবং কি বলবো সরকারি স্বীকৃতিতে ছাত্ররা ইনক্লুডেড আছে। যে বাস্তবতা আপনি জানিয়েছেন সেটি থেকে যদি আমি ধারণা করি, আমি যেটি বুঝতে পারলাম সেটি হচ্ছে প্রশাসন এখনো ক্ষমতাকে সমীহ করে চলে, আমি যদি ভুল না বলে থাকি। আমরা শুধু জানতে চাই যে এই যে সমীহ করে চলা, ক্ষমতার প্রতি যে প্রশাসনের একটা প্রভাব, সেটি কি আসলে ফ্যাসিবাদের রাস্তাকে প্রশস্ত করে কিনা, সে আলোচনায় ফিরতে চাই বিরতির পর। দর্শক, দেশাপতিকের এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। ফিরে এলাম, আপনারা দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিক। নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল এন্ড স্কোয়ার বার। আমরা আবারও ফিরছি আলোচনায়। মাহমুদা হাবিবা, যে আলোচনায় আমরা ছিলাম, আপনিই বলছিলেন যে এখন পুলিশ প্রশাসন বিএনপির প্রতি কিছুটা হলেও নমনীয়। সেই জায়গা থেকে যদি প্রশ্ন রাখি যে বিএনপি ক্ষমতায় যাবে এই ভেবে এখনই প্রশাসন সমীহ করা শুরু করেছে, আর এই ধরনের আচরণই কি আসলে ফ্যাসিবাদের পথ প্রশস্ত করে কিনা? অবশ্যই। অনেক ধন্যবাদ আপনাকে প্রশ্নটার জন্য। আমি আগের প্রশ্ন থেকে শুধু একটা কথা আপনাকে জানিয়ে আসি। আপনি যেটা বলেছিলেন যে 1 মাসের মধ্যে সংস্কার সম্পন্ন করে ডিসেম্বরে নির্বাচন। দেখুন, সেদিন যখন কথা হয়, আমাদের সম্মানিত নেতা জনাব সালাউদ্দিন কিন্তু একটা চমৎকার কথাও বলেছিলেন, হয় ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে, না হয় জাতির সামনে জানাতে হবে কি কারণে নির্বাচনটা পিছাতে হবে। ফলে বিএনপি কিন্তু কোনো চরম অবস্থায় দাঁড়িয়ে নাই। অলরেডি যেটা সরকারকে অপশন দেয়ার, এটা কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বৃহত্তম রাজনৈতিক দল হিসেবে সেটা কিন্তু দিয়েও রেখেছে। ফলে এটা এখন সরকার কিভাবে গ্রহণ করবেন এন্টায়ারলি তাদের ব্যাপার। এইবার আসুন ফ্যাসিবাদীয় আচরণ নিয়ে আলোচনাটা। আমি সত্যি খুশি হয়েছি আপনি প্রসঙ্গটা তোলায়। একটা ফ্যাসিবাদ পথ কিন্তু আসলে একটা বিহেভিয়ার, এটা শুধু কিছু মানুষ নয়। এই ফ্যাসিবাদ যখন পালিয়ে গেল, নতুন যারা ক্ষমতায় আসলেন, প্রথম দিকে মনে হয়েছিল যে হয়তোবা সংস্কার হতে যাচ্ছে, এদের বদল হতে যাচ্ছে। কিন্তু আপনি এখনকার আচরণগুলো দেখেন। আমি একটা উদাহরণ হিসেবে আপনাকে ইশরাক হোসেনের বিষয়টা তুলে আনি। আপনি কি উনার রায়টা দেখেছিলেন যে প্রধান বিচারপতি ভর্ৎসনা করেছিলেন নির্বাচন কমিশনারকে এই বলে যে নির্বাচনে তারা রিট করেছে যে তিনি যেন শপথ গ্রহণ করতে না পারেন।
যেহেতু আদালতের রায় গিয়েছিল ইশরাক হোসেনের পক্ষে এবং নির্বাচন কমিশন তার ক্ষমতাধীন আপিল করার সুযোগটা ব্যবহার করেনি, তাতে সেটা কিন্তু ইশরাক হোসেনের মানে শপথ গ্রহণের পথটা প্রশস্ত করে, মানে ক্লিয়ার করে, টু বি এক্স্যাক্ট। এখন যেটা করলেন নির্বাচন কমিশন, দেখেন নতজানু আচরণের ধরনটা দেখেন। মতামত চাইলেন, কেন মতামত চাইবেন? নির্বাচন কমিশনার, আবারও আপনাকে বলি, নির্বাচনকালীন সময়ে নির্বাচনের ফলাফল ঘোষণা করার পরে এবং নির্বাচনের যে কোনো ডিসপিউট নিষ্পত্তির জন্য আদালত এবং নির্বাচন কমিশন যথেষ্ট। এখানে কারো হস্তক্ষেপের কিন্তু কোনো সুযোগ নাই। থেকেও কিন্তু এমন একটা পর্যবেক্ষণ আমরা দেখেছি যে মন্ত্রণালয় মুখাপেক্ষে কেন ইসি হয়েছে এমন প্রশ্ন রেখেছে। যখনই আপনি মুখাপেক্ষী হচ্ছেন তার কারণ আপনার প্র্যাকটিস, আপনার দীর্ঘ 17 বছরের এই মুখাপেক্ষিতার প্র্যাকটিস। এবং আজকে আপনি কি একটা নিউজ বোধে আমি 3-4 ঘন্টা আগে দেখেছি যেখানে বলা হয়েছে সম্ভবত ইসির পক্ষ থেকে, আপনি এটা বেটার কনফার্ম করতে, গেজেট প্রকাশ শপথ পড়ানো নয় এমনটি বলা হয়েছে। অবশ্যই শপথ পড়ানোর জন্য যখন নির্বাচনকালীন সময়, আবারও বলি আপনাকে, এবং নির্বাচনে যে পক্ষ মানে বিজয়ী হলেন তাকে শপথ গ্রহণ করানো পর্যন্ত টোটাল এখতিয়ার ইসির। এবং এটার নির্বাচন কমিশনার সানাউল্লাহ যেমনটি বলেছে যে শপথের বিষয়টি স্থানীয় সরকার সিটি কর্পোরেশনের আইনের ধারার সাথে পরিষ্কারভাবে বলা আছে, কারা বাস্তবায়ন করবে? না, তারা বাস্তবায়ন করবে, কিন্তু তারা অর্ডার করতে পারে। নির্বাচন কমিশন স্থানীয় সরকার কমিশনের হেল্প এই ক্ষেত্রে আমি অনুরোধ করবে না, সে বলবে আমার জন্য এটা অমুক তারিখে ব্যবস্থা করো এবং শপথটা গ্রহণ করাও। এটা হচ্ছে নির্বাচনকালীন সময়ে কিন্তু নির্বাচন কমিশন চলে যায় সর্বোচ্চ অথরিটিতে, তার আন্ডারে কিন্তু বাকি সমস্ত প্রশাসন চলে আসে, এটা তো আপনি জানেন। তো এই ক্ষমতাটা কিন্তু এদেশে কখনো বাস্তবায়িত হয়নি। এদেশে জনপ্রশাসন নির্বাচন করেছে, পুলিশ প্রশাসন নির্বাচন করেছে, সেনাবাহিনী নির্বাচন করেছে, কিন্তু এই যে নির্বাচন কমিশনের শির দ্বারা সোজা করে রাখার যে তার সুযোগ ছিল, সেটা সুযোগটা তিনি নেননি, তারা নেননি। নির্বাচন কমিশন তো যেই আচরণটা শো করেছেন, ঠেলে দিয়েছেন আবারও মন্ত্রণালয়ের কাছে, আগেও অতীতেও ঠেলে দিয়েছেন। তারা কি আসলে কোনো ধরনের মানে ভিতর থেকে কি কোনো তাদের প্রণোদনা আছে কিংবা ভীতি? কারণ নির্ভীকভাবে একটা নির্বাচন কমিশন যখন কাজ করবে তার তো সকলেই শত্রু হয়ে উঠবে, এটা জানা কথা। ধন্যবাদ জানাচ্ছি মাহমুদা হাবিবা। জনাব এম এ আজিজ, আমি একটু শেষ করি, আমি আসবো আপনার কাছে। ইশরাক হোসেন ইস্যুতে আপনি জানতে চাই যে নির্বাচন কমিশনের যে ভূমিকা, সেই ভূমিকাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? আমি তো বলবো যে নির্বাচন কমিশনই জটিলতা তৈরি করেছে। কোর্টের রায় আছে, নির্বাচন কমিশন জনপ্রশাসনে এলজিআরডি মিনিস্ট্রিতে পাঠাইছে, এটা এ পর্যন্ত ঠিক আছে। যখন এলজিআরডি মিনিস্ট্রি এটা করলো তখন সে কোর্টের কাছেই বলবে যে কন্টেম্পট কোর্ট করবে। এলজিআরডি মিনিস্ট্রি তো শপথ পড়াতে বাধ্য করছে না, তো এখন গায়ের জোরে তো দেশ চলবে না, তখন তো ইলেকশন কমিশনের স্ট্যান্ড নেওয়া উচিত ছিল, তখন কোর্টের কাছে যাবে, কোর্টের রায় চূড়ান্ত, এবং কোর্টের রায় চূড়ান্ত, কোর্ট রায় দিছে, সে শপথ দেবে। আপনার চিরং আপনার মেয়র শপথ নিচ্ছে না কোর্টের। গতকাল ইশরাক হোসেন যেমনটি বলেছে যে সরকার যদি শপথ গ্রহণের ব্যবস্থা না করেন তবে আমি নিজেই শপথ পড়ে চেয়ার গ্রহণ করব। জটিলতাটা আসলে কোথায়? না, বিষয়টা হলো যে এলজিআরডির এই ছেলেটা সে সিটি কর্পোরেশনের অফিস দখল করেছিল, ওখান থেকে কি লাভ, তার মিনিস্ট্রিতে জায়গা ছিল না, দখল করে আছে। এখন ইশরাক হোসেনের আপনি কোনো আইনই মানবেন না, সরকার মানবেন না, এই ছেলে এনসিপির সদস্য নেতা, সে যা মন্ত্রী উপদেষ্টা আছে, সে গায়ের ধরে সে শপথ পড়াবে না, তো এইসব কি করবে? সে পলিটিক্যাল পার্সন, সে ওত নিয়ে যায়, নিজে নিজে ওই শহীদ মিনারে ওত নিয়ে যায়, বসে দখল করে বসে পায়। তারাও পুলিশ পাঠাও, তখন সুপ্রিম কোর্ট জবাব দেবে যে তুমি রায় দিছো, তোমার রায় পালিত হয় নাই, কি করবে সে? কি করবে এখন এই স্ট্যান্ড স্টিল সিচুয়েশনে? কি করবে? এ বিষয়ে আমরা সরকারের কোনো হস্তক্ষেপ কেন দেখছি না? সরকার তো এই জন্যই তো আগে বলছি, আপা বললো না, আপা তো বললো যে আমি চিফ ইলেকশন চিফ অ্যাডভাইজারকে টার্গেট করে কথা বলতেছি। আসলে দোষটা ওখানে, তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান, এইটা একটা স্টেলমেট তৈরি হয়েছে, দৈনিক লাখ লাখ লোক ওখানে বসে থাকে, এটা সমাধান করবে না। তাকে নিয়োগ করছে যে আসিফ ভুঁইয়া, তাকে বলবে না যে কোর্টের রায় আছে, তাকে শপথ দিতে দাও, শপথ পড়াও। নাহলে তার তো ইন্টারভেন করা উচিত ছিল, করে নাই, মজা দেখতেছে, যত ক্রাইসিস তৈরি হয় এটা তো সে সমস্যা মনে করতেছে না। সুতরাং এটা সরকারের তৈরি করা ক্রাইসিস, সরকার তৈরি করতেছে, এতে যে সরকার ক্ষতিগ্রস্ত হচ্ছে এটাও বুঝতেছে না। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস এতে সরকার চালাতে পারছে না, এটা জনগণের কাছে ধারণা সৃষ্টি হচ্ছে, এটা কিন্তু
বুঝতে পারছেন না। দেশে বিনিয়োগ নাই, দেশে ইনভেস্টমেন্ট নাই, দেশে প্রশাসন নাই, দেশে সরকার চালাতে পারে না, কিছুই তো পারে না। আপনি বলেন, তারপরে চেয়ার গরম, চেয়ার ধরে রাখবে, ইলেকশন দিবে না। এবং বেশ কিছুদিন ধরে আমরা দেখছি যে রাজনৈতিক অঙ্গনেও মানবিক করিডোর ইস্যুকে কেন্দ্র করে নানামুখী বিতর্ক চলছে। জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস যেমনটি জানালেন যে জাতিসংঘের সঙ্গে বাংলাদেশ কর্তৃপক্ষের মানবিক করিডোর বিষয়ে কোনো আলোচনা হয়নি। তাহলে এই বিতর্কের পেছনের আসলে ভিত্তি কি? আমি সেই আলোচনায় ফিরতে চাই, আবারও বিরতির সময় হয়েছে। দর্শক, দেশাপতিকের এই পর্যায়ে আবারও বিরতিতে যাচ্ছি, সাথেই থাকুন। ফিরে এলাম, আপনারা দেখছেন দেশ সাম্প্রতিক। আমরা আবারও ফিরছি আলোচনায়। জনাব এম এ আজিজ, যে আলোচনায় আমরা ছিলাম, মানবিক করিডোর বিষয়ে জাতিসংঘের সঙ্গে বাংলাদেশ কর্তৃপক্ষের কোনো আলোচনা হয়নি। করিডোর বাস্তবায়নে বাংলাদেশ ও মিয়ানমারের আনুষ্ঠানিক সম্মতি প্রয়োজন, সেটি হলেই কেবল জাতিসংঘ সহায়তা করতে পারে, এমনটি জানিয়েছেন জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস। তাহলে মানবিক করিডোর ইস্যুতে এত এত বিতর্ক কেন? উনি শোনেন, আগে জাতিসংঘের মহাসচিব আসছে, 1 লাখ রোহিঙ্গা নিয়ে আপনার ইফতার করছে, তারপরে সরকারের সাথে আলোচনা করছে। সরকারের পক্ষ থেকে বলছে রোহিঙ্গা ইস্যুটা আন্তর্জাতিকভাবে আলোচিত হবে, এই জন্য তিনি আসছে। এরপরে আমেরিকার 2 জন অফিসিয়াল আসলেন, উপমন্ত্রী 2 জন আসলো, কথা বলে গেল। এরপরেই কিন্তু পররাষ্ট্র উপদেষ্টা বললেন যে করিডোর নিয়ে আমরা নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছি, অর্থাৎ লিঙ্কটা দেখেন। এরপরে নিরাপত্তা এক উপদেষ্টা হলো, তিনি তো আপনার কাজ করাই শুরু করলো। এরপরে ফট করে যখন সমালোচনা শুরু হয়ে গেল, তখন বলল না আমরা কোনো কথা বলিনি। তো এই যে গোপনীয়তা, এটাতেই সমস্যা তৈরি করে। সারা বাংলাদেশের সকল রাজনীতিবিদ থেকে শুরু করে সকল বুদ্ধিজীবী বিশ্বাস করলো যে করিডোর এবং বন্দর লিজ দিচ্ছে, করিডোর বানাচ্ছে। ওনারা বলতেছে এখন পিছিয়ে কয় যে না, করিডোর নিয়ে কোনো আলোচনা হয়নি। বলেন তো এটা কি তাহলে গোপনীয়তা করলো কেন? এখন যে জাতিসংঘের যে প্রতিনিধি বললেন, তিনিও নিশ্চয়ই জানেন, তিনি এখন ঘুরাচ্ছেন যে করিডোর করা সম্ভব না। কারণ করিডোর যেভাবে করতে চাচ্ছে এটা তো অসম্ভব ব্যাপার। আরাকানের সাথে কথা বলছে, মায়ানমার গভর্নমেন্ট কিন্তু আপত্তি দিচ্ছে, বাংলাদেশ গভর্নমেন্টকে আপত্তি দিচ্ছে, অথচ বলতেছে কোনো আলোচনা হয়নি। বলেন, আরাকানের করার করিডোরটা আরাকানে যেতে, আরাকানে কি আপনার কোনো গভর্নমেন্ট আছে? আরাকান আর্মি, আরাকান আর্মির সাথে আপনি আলোচনা করতে যাবেন কেন? আমাদের রোহিঙ্গা নিবে, আরাকান আর্মি নিবে? ওরা তো বৌদ্ধ, ওরা তো নিবে না, ওরাও তো নিবে না। কি নেগোসিয়েট, কেন করিডোর? নিশ্চয়ই কোনো এই সরকারের এজেন্ডা আছে, এজেন্ডা করিডোর, ডিপ পোর্ট সিটি, ওই দ্বীপ দেওয়া, এই বন্দর দেওয়া, এগুলো একটা এজেন্ডার অংশ। পারতেছে না জনগণের কারণে, রাজনীতি। একদিকে বাংলাদেশ মিয়ানমার সীমান্তে আরাকান আর্মি, অন্যদিকে আবার বিএসএফ এর তরফ থেকে প্রতিদিনই নিয়ম করে পুশিং করা হচ্ছে। ভৌগোলিক রাজনীতির চ্যালেঞ্জগুলো আসলে আমাদের সামনে কি? না, এটা হচ্ছে ভারতের সাথে কিন্তু আলাদা। ভারতে ধরেন এখানে ভারত কিন্তু সরকারের যে থাকে ব্যক্তি, তার সাথে সম্পর্ক রাখতে চায়। এদের ফরেন পলিসি আমি অ্যাডভাইস করব পরিবর্তন করা উচিত। আগে বলতাম দক্ষিণ এশিয়ার কোনো দেশের সাথে সম্পর্ক নাই, এখন এশিয়ার কোনো দেশের সাথে সম্পর্ক নাই। আপনার খেয়াল করে দেখেন, দ্বীপ রাষ্ট্র মালদ্বীপ, কয়েকজন লোক, তাদের সাথেও সম্পর্ক নাই। বিশ্বায়নের যুগে তাদের ভুল পলিসি, বিশ্বায়নের যুগে যত ছোট দেশই হোক সে কিন্তু ইয়ে না, এতিম না, সে কিন্তু ছোট দেশ ছোট না। আপনি যখনই ধাক্কা দিবেন অন্য দেশ সহযোগী হবে। সুতরাং এইটা হলো ভুল পলিসি। এখন এই আমাদের পতিত সরকার প্রধান যতদিন থাকবে, দেখেন তাদের পার্লামেন্টারি পার্টির সিদ্ধান্ত নিয়ে আশ্রয় দিছে, সে যতদিন থাকবে আমাদের সাথে এই টানাপোড়েন থাকবে এবং আমাদের এটা ফাইট করতে হবে। এখন পুশিন তাদের এটা পলিসি করছে যে যত বাঙালি আছে সব বাংলাদেশ থেকে গেছে, এগুলো খেলা দেওয়ার নীতিগত এই বিজেপি সরকার সিদ্ধান্ত নিছে, তো সিদ্ধান্ত নিচ্ছে তারা এটা পুশিন করতেছে পার্ট অফ, আর আমাদের মানসিক প্রেশার দেওয়ার জন্য এগুলি করে। সুতরাং আমাদের তো এখন এটার জন্য তো আপনার সরকারি পর্যায়ে আলোচনা করতে হবে, এটা আলোচনা করতে হবে। আর আমরা তো এখান থেকে তো হিন্দু পুশিং করতে পারবো না। আমাদের তো এই দেশের যারা হিন্দু আছে তারা তো আমাদের দেশের। ধন্যবাদ জানাচ্ছি জনাব এম এ আজিজ। মাহমুদা হাবিবা, কিছু দল ভারতের সাথে সুর মিলিয়ে ডিসেম্বরের নির্বাচন চায়, তাদের বক্তব্যের সাথে ভারতের বক্তব্যের কোনো পার্থক্য নেই, এমনটি বলেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।
একটু আগে ফ্যাসিবাদী আচরণ নিয়ে কথা বলছিলাম, এইবার আপনাকে বলি ট্যাগিং এর রাজনীতি বহু পুরনো রাজনীতি। এটা আমরা এই ট্যাগিং এর শিকার হতে হতে বিএনপি মোটামুটি ট্যাগ প্রুফ হয়ে গেছে। একটা সময় ছিল জঙ্গি বলে ট্যাগ করা হয়েছে, একটা সময় ছিল মানে স্বাধীনতা বিরোধী বলে ট্যাগ করা হয়েছে, একটা সময় ছিল বিএনপির অস্তিত্বই স্বীকার করা হয়নি। এই যে ট্যাগিং এর ধরন, এই যে তাদের সঙ্গে কোনো মতের মিল না হলেই এনসিপি নির্বাচন চাইছে না দল হিসেবে, এটা তাদের অধিকার। আর বিএনপি নির্বাচনমুখী দল, 17 বছর ধরে নির্বাচনের জন্যই এই দলটা মাঠে ছিল এবং আগামীতেও থাকবে, এটা নিশ্চিত থাকেন। এবং এখন পর্যন্ত নির্বাচনের কথাই কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বলছে। কাজে ট্যাগিং এর যে আচরণ, মানে ফ্যাসিবাদ চলে গেছে কিন্তু ফ্যাসিবাদীও যে আচরণ বা খাসিলাত বলে যে কথাটা বলে, এটা যখন আপনি আত্মস্থ করে ফেলেন, আপনি তো আপনার মানে গুরুমারা বিদ্যা শিখে গেলেন একেবারে। আপনি যে কোনো বিষয়ে আপনি একটু খেয়াল করে দেখেন, যে কোনো বিষয়ে যেইটা তারা চাইছে না, বিশেষ করে আমার তরুণ বন্ধু যাদের ওপর একটা ব্যাপক আশা আমাদের ছিল, তাদের কথাবার্তার ধরনটা খুব ডিফারেন্ট। এবং এই যে সুরগুলো, এই যে কথার ধরন, সবই যেন ইকো হয়ে আসে আগে যে কথাগুলো আমরা শুনেছি 17-18 বছরে শেখ হাসিনার কাছ থেকে একটা অনির্বাচিত সরকার যারা নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে ফেলেছিল, ওই একই ধরনের ইকো কিন্তু এই আমাদের অতি জুনিয়র বন্ধুরাও করছে। স্পিরিট, চেতনা, জুলাইয়ের চেতনা কিন্তু টিকে থাকবে এবং এটা কিন্তু অক্ষুণ্ণ থাকবে, কারণ এটা হচ্ছে সাধারণ মানুষের রক্ত, সাধারণ মানুষের জীবনের বিনিময়ে আসা। এই যে আপনার অভ্যুত্থান, এই অভ্যুত্থান কিন্তু কোনো দল বা কোনো কেউ এটা ক্লেম করতে পারে না, এটা আজীবন টিকে থাকবে এই বাংলাদেশে। 24 হয়ে থাকবে, কিন্তু 24 যারা ব্যবহার করতে যাবে, 24-এর চেতনাকে যারা নতুন করে ওই যে 71-এর চেতনা বিক্রি হতে দেখেছি না আমরা, কম দিন তো আর দেখিনি। এই জায়গাটাই সতর্ক হওয়ার সবার প্রয়োজন আছে এবং এরকম সময় যেন না আসে যে এই জায়গাটাই চেতনাকে অতিরিক্ত রকমের বাড়াবাড়ি রকমের সমর্থন করতে গিয়ে নিজেরাই যেন ওই ফাঁদে পড়ে না যান। আমি দোয়া করি এবং আমাদের সকলের মানে আশা থাকবে যে তারা এই জায়গাটা থেকে বেরিয়ে আসবে। নির্বাচন চাইছে না তার ব্যাপার, আমি চাইছি আমার ব্যাপার। ভারত কেন চাইছে, এন্টায়ারলি ওটা ভারতের ব্যাপার। কোনোদিনই বাংলাদেশের রাজনৈতিক আবহে বা নির্বাচন কবে হবে না হবে এটা ভারতের বলার বিষয় নয়। তো ভারতের এক ধরনের উস্কানি দেওয়ার প্রবণতা আছে, আপনি খেয়াল করে দেখেন। যখনই ভারত নির্বাচন নিয়ে বিএনপি বা আর কেউ কথা বলে, সেই কথাটা সুরটা তোলে। ভারত তো সেই দেশ এখনো পর্যন্ত যারা পালিয়ে যাওয়া সকল শক্তিকে তারা ওখানে সাদরে রেখেছে, খালি রেখেছে না, একেবারে সসম্মানে রেখেছে। মানে যাদের পাসপোর্ট নাই, যাদের কোনো আইডি নাই, তাদেরকে আপনি সসম্মানে রাজকীয় সম্মানে রেখেছেন। আপনার তো মানে দুরভিসন্ধিটাই খারাপ। এবং এই যে ভয়ঙ্কর মানে তাদের ইন্টেনশন, এই ইন্টেনশনের কারণে তারা যে যখনই দেখে যে একটা সুযোগ আছে, আপনি মনে রাখবেন জুলাইয়ের সপক্ষের শক্তিগুলো যখন নিজেরা লড়তে থাকবে, মুখোমুখি দাঁড়াবে, সবচেয়ে বেশি উপকৃত হবে পালিয়ে যাওয়া ফ্যাসিবাদ। এবং সেইটাই আমার ধারণা। আমি সবসময় বলছি এটাই মূল কারণ। আমরা আমাদের আয়োজনের একেবারে শেষ প্রান্তে দর্শক শেষ করছি দেশ শব্দ থেকে আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।